Krishna Sindhuki with Debaroti Mukhopadhyay, who will discuss her novel about the female prisoners of cellular jail. May I invite Debaroti onto stage, please. In conversation with her is eminent writer and physician, Dr. Kunal Sarkar. We'll take just a couple of minutes. নমস্কার, থ্যাংক ইউ, গুড ইভিনিং। তো আমরা একটা বাংলা বই নিয়ে খানিকক্ষণ আলোচনা করব, খানিকক্ষণ কথাবার্তা বলবো। সুতরাং আমাদের এই বদভ্যাসের ত্রুটিটা মার্জনা করবেন যে কথাবার্তার বেশিরভাগটা হয়তো বাংলায় হলে খুব একটা অসহ্য লাগবে না আর কি। মাঝে মধ্যে আমাদের স্বভাবসিদ্ধ বাঙালির বদভ্যাস যে আমরা আমাদের হয়তো ভাষার মধ্যে we will take to liberty to cross from one footpath to the other. আজকে সন্ধ্যাবেলা যার সঙ্গে আপনাদের অনেক পরিচয় আছে, যার অনেক বই আপনারা পড়েছেন এবং ওর সম্বন্ধে এখন জানছেন, পড়ছেন, দেবারতী, it's a pleasure to be with you this evening. Thank you so much, and I'm really obliged that Dr. Sarkar has taken his time off from his busy schedule and came here to moderate my session. Also, I would like to thank Malavika Di for her relentless and encouraging approach to foster, elevate and encourage empower the young author like me. আজকে আমরা জানিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার রিসেন্ট উপন্যাস কৃষ্ণ সিন্ধুকি। এতক্ষণ আপনারা পরপর দুটো ইংলিশ সেশন শুনলেন, আমরাও শুনলাম মুগ্ধ হয়ে। অমল পালেকার আমার প্রচণ্ড ফেভারিট অ্যাক্টর এবং ডালরিম পেলো আমার ভীষণ ফেভারিট রাইটার। বাট আজকে ডক্টর সরকার আর আমি আলোচনা করব আমার একটি উপন্যাস যেটা রিসেন্ট বেরিয়েছে, ইতিহাসের একটা সম্পূর্ণ অনালোচিত অধ্যায়ের ওপর। অনালোচিত অনেক দিক দিয়ে। প্রথমত তোমাকে আরেকবার ধন্যবাদ, কারণ এই সন্ধ্যা 6:30 7টা হচ্ছে আমার দিনের হাফ ডে মতো আর কি। এখন জাস্ট অ্যাবাউট হাফ অফ মাই ডে গেটস ওভার। তো 7টার সময় হসপিটাল থেকে বেরোতে পারাটা ইজ অ্যাবসলিউট প্লেজার অ্যান্ড প্রিভিলেজ। থ্যাংক ইউ। তুমি এমন একটা বিষয় নিয়ে বইটা লিখলে যে বইটাকে নিয়ে একটু নাড়লে চাললে বোঝা যাবে যে বিষয়টাকে নিয়ে আমাদের মধ্যে একাডেমিক এবং একেবারে যারা দুধে হিস্টোরিয়ান তারা এই ব্যাপারটাকে নিয়ে নাড়াচাড়া করেছেন, কথা বলেছেন। তোমার যে কৃষ্ণ সিন্ধুকি এর যে প্রেক্ষাপট হলো আন্দামান, তাই তো? তো আন্দামান তার হয়তো কিছুটা পৌরাণিক ইতিহাসে সে লোকে টেনে টুনে তার সঙ্গে হনুমানকেও জুড়ে দিয়েছে। তো যাই হোক, আমরা হনুমান এবং আন্দামানের মধ্যে না গেলেও আমরা যদি আন্দামানকে যেভাবে এখন জানি, আন্দামান সেলুলার জেল এটসেট্রা, তো যদি ভুল না হয় যে আন্দামান মোটামুটি স্বমহিমায় এলো, ব্রিটিশরা তাকে খুঁজে পেল একটা হারিয়ে যাওয়া ভূখণ্ডের পরে, যখন আমাদের সিপাহী বিদ্রোহ হলো এবং সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা একটা প্রয়োজন বোধ করলেন যে শয়ে ইফ নট হাজারে যে মিউটিনিয়ার্স যারা ছিলেন, যারা সেই অবাধ্য সৈনিক যারা ছিলেন, তাদের অধিকাংশকেই জবাই করে দেওয়া হয়েছিল। যারা অবশিষ্ট বেঁচে ছিলেন যে তাদের কোথাও একটা পাঠাতে হবে এবং এমন একটা জায়গায় যেটা আমাদের মেইন ভূখণ্ডের থেকে বাইরে, সেইখান থেকে একটা আন্দামানের দিকে পিনাল কলোনি হিসেবে আন্দামানের আত্মপ্রকাশ। আর পৃথিবীতে অনেক পিনাল কলোনি আছে, কেবল আন্দামানের দিকে চেয়ে দেখবেন না। পৃথিবীর প্রথম পিনাল কলোনিকে আপনারা অন্য নামে জানেন। পৃথিবীর ফার্স্ট পিনাল কলোনি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে সমস্ত চোর ডাকাতদের ইউনাইটেড কিংডম থেকে তারা জাহাজে করে আমেরিকায় পাঠিয়ে দিলেন। তো কিছু বেয়ারা লোক, জর্জ ওয়াশিংটন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, যখন 1770-এর সেই তারাও জেগে উঠলেন যে এবার ব্রিটিশ হাটাও আন্দোলন শুরু করলেন, তখন আমেরিকা সিজড বিং আ পিনাল কলোনি। অনেক পিনাল কলোনি আছে। The whole of Australia is a penal colony. Many of the Pacific Islands are penal colonies. এখনো আমেরিকার মধ্যে গোটা 3-4টে penal islands আছে। Like Ellis Island, Statue of Liberty একেবারে নাকশোকা ডিস্টেন্সে penal island আছে। এখন আন্দামান,
তো তুমি হঠাৎ এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, হ্যাঁ, ইকো পার্ক থাকতে, পুরুলিয়া থাকতে, শান্তিনিকেতন থাকতে, হঠাৎ তুমি ঘুরে ফিরে আন্দামানে পৌঁছালে কি করে? হ্যাঁ, এটা একটা গল্প দিয়ে শুরু করি, ছোট একটা গল্প। প্রথমত হচ্ছে আমার হিস্টোরিক্যাল ফিকশনের প্রতি একটা ইনক্লাইনেশন আছে। এখানে অনেকেই জানেন আমার এর আগেও অনেক একাধিক ঐতিহাসিক উপন্যাস, ইতিহাসের এমন এমন চ্যাপ্টার যেগুলো অনেকটাই আনটাচড, অন্তত ফিকশনালাইজড দুনিয়ায়, সেইটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। তো 2011 সালে তখন আমি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, এবং বাই দ্য গডস গ্রেস একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার চাকরিও হয়ে গেছে, ক্যাম্পাস প্লেসমেন্ট। আমার বাবা আর 2 বছর পর রিটায়ার করবেন, বাবার এলটিসি নিতে হবে। তো কোথায় আমরা যাব? আমরা আন্দামান যাব। তো সেটা আমার প্রথম আন্দামান যাওয়া। তো আন্দামান যখন গেলাম, আন্দামান বাঙালিদের কাছে একটা প্রচণ্ড পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট, এবং আমাদের একটা চার্টেড আইটিনারি সবারই থাকে, যে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক, নীল আইল্যান্ড, এরকম পরপর। তো আমাকে যেটা সব থেকে বেশি স্পর্শ করেছিল সেটা হচ্ছে সেলুলার জেল। তার দুটো কারণ। এক হচ্ছে সেলুলার জেলের যে দেওয়ালে যে উৎকীর্ণ করা নামগুলো, তার মধ্যে 70%-এরও বেশি হচ্ছে বাঙালি, এবং তাদের গড় এজ হচ্ছে বিলো 25 ইয়ার্স, এবং তাদের নাম আমরা কেউ শুনিনি, কোনো ইতিহাস বইতে আমরা পড়িনি সেভাবে, 2-1 ছাড়া অলমোস্ট আমরা শুনিনি। এবং দ্বিতীয়ত যে একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার হলো, সেইটাই এখন আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে একদিন আমরা ফিরছি একটা আইল্যান্ড থেকে ট্যুর করে, তো হঠাৎ করে রাতে অনেকটাই রাত হয়ে গেছে। তো আমাদের গাড়িটা, যেটা ট্যুরসের গাড়িটা খারাপ হয়ে গেছে। তখন 2011-য় ওই জায়গা আন্দামান এখনও মানে রাত সন্ধ্যে 6টা, মানে এখানকার রাত 12টা এরকম, মানে একেবারেই খুবই, ওটা একটা এখনো অন্ধকার, অতটা লাইট যে সেরকম পুরোপুরি প্রপার পোর্ট ব্লেয়ার ছাড়া অন্যান্য জায়গায় নেই। তো সেই জায়গায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, এবং আমরা উই আর লুকিং ফর হোয়াট টু ডু। আমাদের ড্রাইভার গেছে টায়ারটা চেঞ্জ করে আনতে। এরকম সময় আমার ভাই তখন খুব ছোট, অ্যান্ড হি নিডস টু গো টু ওয়াশরুম। তো কোথায় যাবে? তো সামনে দেখি একটা দূরে একটা একটু টিলার উপরে একটা ছোট বাড়িতে আলো জ্বলছে। তো আমার বাবা খুব আপরাইট, তো বাবা আমাকে আর ভাইকে নিয়ে চলে গেলেন। বাবা এখানে আছেন, বাবা শুনছেন। তো চলে গেলেন। গিয়ে যখন আমরা ঠকঠক করছি দরজায়, একটা ছোট্ট একটা একতলা ছোট বাড়ি পাহাড়ের ওপরে, যিনি দরজা খুললেন তাকে দেখলে প্রথমে একটুখানি উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য বডি স্ট্রাকচার্স, অন্তত 6 ফুটেরও উপর লম্বা, এবং খুবই ডার্ক কমপ্লেকশন, এবং এত বড় লাল একটা সিঁদুর, বাট ভেরি এজেড, মোর দেন 80 ইয়ার্স। একজন মহিলা দরজা খুললেন, অলমোস্ট 6 ফিট তার হাইট। তো কী চাই, মানে উনি বললেন, আমি বললাম যে এরকম আমার ভাই একটু ওয়াশরুম যাবে। ঠিক আছে। তারপরে বললো যে আপনাদের তো গাড়ি সারতে অনেক সময় লাগবে, তাহলে আপনারা কিছু খাবেন? মানে আমার ভাই তখন খুবই ছোট। তো তখন দেখি সে আমাদের জন্য রুটি করতে গেল। তখন আমার বাবা জিজ্ঞেস করছেন যে আপনারা এখানে কি থাকেন? মানে ওনার বাংলাতেই কথা বলছেন, বাট বাংলাটা একটু অসমীয়া। তখন যেটা জানতে পারলাম যে উনি দ্য লাস্ট ব্যাচ অফ ফিমেল প্রিজনার্স বিফোর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যাকে আন্দামানে ডিপোর্ট করা হয়েছিল। তার আগে অব্দি আমি জানতামই না যে আন্দামানে সেলুলার জেলে কোনো মহিলা প্রিজনার্স ছিল। এটা একদম আমার কাছে অজানা ছিল। এবং আরও যেটা জানতে পারলাম যে তখন কিছু সংখ্যক ফ্রিডম ফাইটারকে ওখানে পাঠানো হতো দ্বীপান্তরে যাওয়ার জন্য, বাট একটা বড় সংখ্যার মানুষ যারা ওখানে যেত তারা হচ্ছে ভয়ঙ্কর সব, মানে দাগি আসামি, মানে সাংঘাতিক সমস্ত খুন, ধর্ষণ, ভীষণ কোনো ক্রুয়েল কিছু কাজকর্ম করে তাদেরকে যাবজ্জীবন পাঠিয়ে দিল। তুমি তার মধ্যে তোমার প্রোটাগনিস্টকে খুঁজে পেলে? না, প্রোটাগনিস্ট না। এবার তখন দেখছি যে ওনার যে 6 ফুট লম্বা স্ত্রী, তার হাজবেন্ড হচ্ছেন 5 ফুট, ঠিক আছে, এবং ওনারা দুজনেই ছিলেন প্রাক্তন কনভিক্ট। ওনারা দুজনেই ছিলেন ওখানে আসামি, এবং ওনাদের মধ্যে বিয়ে হয়। এইটা আমাকে খুব টাচ করে। আমি এসে পড়াশোনা শুরু করি যে এই ব্যাপারটা কি। আমরা তো সেলুলার জেল মানেই শুধুমাত্র ফ্রিডম ফাইটিং মুভমেন্টটাই জানি। তো ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেসের 70th সেশনে একটা পেপার আমি খুঁজে পাই, সেখানে এই ফিমেল কনভিক্টসের কথা বলা হয়েছিল, যেটা ডক্টর সরকার বললেন যে সিপাহী বিদ্রোহের পরে
অনেক মানুষ যখন ওখানে চলে গেছে, প্রচুর বিপ্লবীকে পাঠানো হয়েছে, প্রচুর দাগি আসামিকে পাঠানো হয়েছে। এবার তারপর তো ওখানে কোনো মহিলা নেই, তারা সেই পুরুষরা ক্রমশই ভায়োলেন্ট হয়ে উঠছেন, নানা রকম অপরাধ বাড়ছে। তো তখন ঠিক হলো সেখানে গ্রাম তৈরি করা হবে আন্দামানকে একটা। তুমি প্রথম থেকে যদি রেশিওটা ফলো করো, there are some records, there are some registries যে সেলুলার জেলে যখন প্রিজনার্স ওরা ইনটেক করছে। আমার একটা মজার অভিজ্ঞতা ছিল, আমাদের ডাক্তারদের ওই ঢেঁকি স্বর্গে গেলে ধান ভাঙের মতো যেখানে নিয়ে যায় ধুম করে জামা কাপড় ধরে একটা জায়গায় গিয়ে বলে এখানে ওপিডি করো, এখানে পেশেন্ট দেখো। তো আমাকে বাদ দিয়ে যখন প্রথমবার আন্দামানে নিয়ে গিয়ে একটা ঘরে বসিয়ে দেওয়া হয়ে বলা হয়েছিল কিছু পেশেন্ট দেখো, আমি বেশ কিছু 50-60টা দেখে পেশেন্ট দেখে রিয়েলাইজ করলাম যে আই এম ইনসাইড সেলুলার জেল। কয়েদি হিসেবে না, তখন ডাক্তার হিসেবে ওই সেলুলার জেলের যে 6-7টা স্পোক আছে, সো ওয়ান অফ দ্য স্পোকস অফ সেলুলার জেল was later changed into GB Pant Hospital. The GB Pant Hospital, part of it functions out inside. So coming back to the ratio, ওখানে মেল ফিমেল রেশিও তুমি যদি কনস্ট্যান্ট রেজিস্ট্রিতে দেখো was somewhere around 11:1, 10:1, 12:1, মানে 8 to 10% মহিলারা। ফার্স্টে ব্রিটিশ গভর্নমেন্ট যখন ঠিক করলো যে ওখানে ওরা একটা জনপদ তৈরি করবে, তো ন্যাচারালি শুধু পুরুষদের দিয়ে তো জনপদ হয় না, সেখানে ফিমেল লাগে, উইমেন লাগে। তখন ফার্স্টে ওরা সমস্ত দাগি আসামি তাদের পরিবারদের চিঠি পাঠালো যে তোমরা এখানে এসো, তোমার হাজবেন্ডের সঙ্গে থাকো, আমরা ফ্রিতে জমি দেবো, তোমরা চাষ করবে, বাস করবে। বাট অল অফ দেয়ার ওয়াইফস ওয়ার ভেরি মাচ রিলাক্টেন্ট, কারণ তখন যে কালাপানি পার হলে জাত যাওয়ার যে একটা ব্যাপার, যে আমার বর চলে গেছে, এখানে তো আমি ভালো আছি, কেন আমি আবার নিজের জাতটা কেন খোয়াতে যাব। তো কেউ যখন গেল না, তখন দেয়ার ওয়াজ ওয়ান ব্রিটিশ অফিসার ডক্টর ওয়াকার, তিনি বললেন যে তাহলে আমরা একটা কাজ করি, সারা দেশের যত উইমেন জেল আছে সেখান থেকে যারা সন্তান উৎপাদনে সক্ষম উইমেন প্রিজনার্স তাদেরকে আমরা নিয়ে চলে যাই। এবং এটা খুব আশ্চর্যের ব্যাপার ডক্টর সরকার, যে তাদের কোনো রকম ইচ্ছার কথা জানা হয়নি, যে whether they were willing to go or not, whether they were willing to deport or not, ওদেরকে মানে পুরো একদম স্তূপাকৃত করে জাহাজে ঠেলা হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। এবং দ্যাট গার্লস, সেই উইমেনরা কিন্তু ডাবলি মার্জিনালাইজড। একদিকে সোসাইটি দিয়ে মার্জিনালাইজড, কারণ তখনকার দিনে যে মেয়েটি জেল খেটেছে তাকে তার সমাজ কোনোদিনই ফিরিয়ে নেবে না, আর আরেকদিকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে যে সেক্স পলিটিক্স, জেন্ডার পলিটিক্স করে তাকে পাঠাচ্ছে, সে বাধ্য হচ্ছে। দ্য উইমেন ওয়ার ফোর্স টু ম্যারি, সেখানে গিয়ে কোনো না কোনো দাগি আসামিকে তার সঙ্গে সংসার করতে। তো সেখানে স্বয়ম্বর বলে একটা সিস্টেম চালু হলো, যে একটা করে মেয়ে যখনই আসবে সে স্বয়ম্বরে চুজ করবে, তার সামনে লাইন দিয়ে সব দাগি আসামিরা দাঁড়িয়ে পড়বে। দাগি আসামিদেরও 8.5 টাকা ফিস দিয়ে বিয়ের জন্য ফর্ম ভরতে হতো, কারণ সবাই তো লাফালাফি করছে বিয়ে করবে বলে, বিয়ে তো করতে পারছে না, বিকজ 2,500 ছেলে আর সেখানে 300টা হয়তো মেয়ে। তো সেখানে মানে পুরো উল্টো, এখানে যেমন তখন কুলিনরা একজন 70-80টা করে বিয়ে করছে, বাট সেখানে পুরো আন্দামানে মেয়েরা তার রিভেঞ্জ নিচ্ছে কাইন্ড অফ। এই যে ডেমোগ্রাফিক, একদিক দিয়ে ডেমোগ্রাফিক প্রবলেম, আর একদিক দিয়ে যে ডেমোগ্রাফিক নিষ্ঠুরতা, সামাজিক নিষ্ঠুরতা মেয়েদের উপরে, এটা কিন্তু প্রতিটা পিনাল কলোনিতে দিস হিস্ট্রি রিপিটেড ইটসেলফ। Yeah, it's common. It repeated itself, and probably one of the worst geographies যেখানে তুমি তাদের ইতিহাস যদি খুঁজে পাও, if you see the movie, নিকোল কিডম্যান অস্ট্রেলিয়া বলে একটা ছবি করেছিলেন, তো সেখানে কিছু কিছু আভাস আছে যে in the evolution of Australian society এরকম মানে মেয়েদের নিয়ে বর্বরতাটা দুটো শ্রেণীর প্রতি সাংঘাতিক হতো, একটা হচ্ছে মহিলাদের উপর, একটা হচ্ছে বাচ্চাদের উপর। They were constantly shifted around, commoditized। সেই সময় এই জিনিসটা হলো। তো আমার মনে হয় এইখানে তুমি যদি একটু বোঝাও, যারা তোমার বইটা পড়বেন এবং যদি এখনো পড়ে না থাকেন, যারা খুব আগ্রহী, যে তুমি একটা বেশ শব্দ বন্ধনীটাকে বেশ আকর্ষক লাগছে, কৃষ্ণ সিন্ধুকি। তো কৃষ্ণ বোধহয় কালাপানি, তাই তো? হ্যাঁ, আমি এখনো বুঝতে পারিনি লোকে আন্দামান সি এর জলটাকে কালা কেন বলতো। ইট ইজ এনিথিং বাট ব্ল্যাক, বাট এনিওয়ে এই যে পার হওয়া মানে জাত যাবে, দ্যাট ইজ আ ব্ল্যাক কাইন্ড অফ কার্স, সেই হিসেবেও কালা পানি। আবার
মানে হ্যাঁ ওই আর কি, মানে সমুদ্র পার হওয়া মানেই তখন না, কালাপানি। এর একটা প্রবাবলি ক্রিপ্টিক কারণ কোনো একটা সময় ছিল যে বলে ডিউরিং দ্য ওশিয়ানিক স্ট্রিমস দ্যাট ইউজ টু গো ইন অ্যান্ড অ্যারাউন্ড আন্দামান সি, কোনো একটা সময়, আই ডোন্ট নো উইচ পার্ট অফ দ্য ইয়ার ইট ইজ, যে ওই সমুদ্রের জলটা নাকি খুব ডার্ক ব্ল্যাক হয়ে যেত, যেরকম অনেক যেখানে গালফ স্ট্রিম আর প্যাসিফিক স্ট্রিম মেশে এরকম হতো। বাট ওয়াই অন আর্থ যে ফ্রম রেকর্ডেড হিস্ট্রি জায়গাটাকে কালা জল বলা হতো, গড অ্যালোন নোজ। তো যাই হোক, তো তার একটা ডিফারেন্সিয়েটিং কালার হলো। তো সিন্ধু কি ব্যাপারটা করতে গেল? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মানে নামকরণটা করার আগে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে এমন একটা নাম আমি দিতে চাইছি যেটা কন্টেন্টটা যেমন ইউনিক সেরকম নামটাও সেটাকে রিপ্রেজেন্ট করবে। তো লক্ষণ সেন যখন বাংলার রাজা ছিলেন, তারপর যখন আমাদের এখানে মুসলিম শাসন শুরু হলো মোটামুটি 1300-1400 সাল নাগাদ, এক ধরনের অদ্ভুত পেশার লোকেদের আবির্ভাব ঘটলো এই বাংলায়। তাদের বলা হতো সিন্ধুকি। সিন্ধুকিদের কি কাজ ছিল? সিন্ধুকিদের কাজ ছিল সমস্ত গ্রামে গ্রামে গুপ্তচর হয়ে বা গোপনে ঘুরে বেড়ানো, যেখানে যে সুন্দরী বিবাহযোগ্যা মেয়ে আছে সেই মেয়েকে তেমন হলে বিয়ের পেরি থেকেও লুট করে নিয়ে এসে রাজা বা সুলতানের হারেমে পৌঁছে দেওয়া, এই পেশাটাকে বলা হতো সিন্ধুকি। তো এই কারণেই কিন্তু একটা সময়ের পর আগে বিয়ে বাংলাতেও কিন্তু বিয়ে সকালে হতো, এই কারণেই বিয়েটা রাতের অন্ধকারে বিয়ে দেওয়া, লুকিয়ে করা শুরু হয় এই সিন্ধুকিদের হাত থেকে বাঁচার জন্য। তো আমার মনে হয় যে এই যে ব্রিটিশ গভর্নমেন্ট, তারা যে খুব ন্যায়পরায়ণ জাতি বলে একটা গর্ববোধ করে থাকে, with all due respect to contemporary British, I'm talking about the colonial British perspectives, কিন্তু তারা সেই সময় কোনো রকম সেই মেয়েদের ইচ্ছার পরোয়া না করে তাদেরকে লুট করে এনে বাধ্য করেছিল আন্দামানে গিয়ে কিছু ক্রিমিনালের শয্যাসঙ্গিনী হয়ে সন্তান উৎপাদন করতে। তো সেইটা থেকে আমার মনে হয়েছিল যে কৃষ্ণ সিন্ধুকি নামটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে একদিকে এটা রিপ্রেজেন্ট করছে কালাপানিকে, একদিকে রিপ্রেজেন্ট করছে ব্রিটিশ রুলকে, ব্রিটিশ রুলের জেন্ডার পলিটিক্সকে, যেটা কিনা এত মেয়েকে, অ্যান্ড দোজ গার্লস ওয়ার কমপ্লিটলি ওয়েন্ট ইন অবলিভিয়ান, তাদের কথা কেউ মনে রাখেনি, কোনো ইতিহাস বইতে তাদের কথা নেই। অন্তত প্রত্যেক বছর আমরা দেখছি, আমি যখন যখন আমি রিসার্চ করছি আমার লেখার জন্য, প্রত্যেক বছর অন্তত 500 থেকে 700 মেয়ে যাচ্ছে, কিন্তু ক্রমশই মেয়ের সংখ্যা কমে যাচ্ছে। যখন দেখা হচ্ছে টোটাল ওখানে নাম্বার অফ উইমেন্স ইন আন্দামান প্রচুর কমছে, নয় তারা খুন হচ্ছে, নয় তারা মারা যাচ্ছে, নয় তাদের রেপ করে খুন করা হচ্ছে, এগুলোর কোনো ডকুমেন্টেশন নেই, ভেরি লেস ডকুমেন্টেড। তো সেইটা থেকে আমি কৃষ্ণ সিন্ধুকি নামটা পরবর্তীকালে লেটার অন পরবর্তীকালে তুমি দেখবে যে ইন দি জেনারেশনস দ্যাট গ্রু আপ ইন দ্য পিনাল কলোনিজ, তাদের মধ্যে এমন একটা অদ্ভুত ধরো ইনব্রিডিং, তাদের মধ্যে পরবর্তীকালে হোয়াট ওয়াজ ম্যানিফেস্ট যে একটা কমপ্লিট ল্যাক অফ জেনেটিক ডাইভার্সিটি হতো। কারণ কে কার সঙ্গে বিয়ে করেছে করেনি, কোথায় কার ছেলেপুলে কি হতো, ইট ওয়াজ আ ভেরি strange, one should not moralize on that, but it was a very strange kind of a genetic pool that came out from that societies. এবং এখনো অ্যাকচুয়ালি তোমার এখন ধরো একটা হিউজ পপুলেশন ডাইলিউশন হয়েছে। তুমি যদি আন্দামানের জনসংখ্যা এখন দেখো, আন্দামানে বোধহয় 5-7 লক্ষ লোক এখন থাকে। So later on, post ওই refugee problem and all that, একটা post dilution হয়েছে। সুতরাং তুমি বোধহয় স্বাবলম্বন গ্রাম ট্রাম যে হলো, তাদের একটা ভগ্নাংশ বোধহয় সার্ভাইভ করেছিল। So that was a very definitely a very strange time. তো তুমি যাদের নিয়ে লিখলে, হ্যাঁ, আন্দামান, সেলুলার জেল, মহিলা, হ্যাঁ, this is a very sad, almost one of the most pathetic perspectives in history. তার সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি এর মধ্যে আমাদের সেই সময়কার আর্লি 20th সেঞ্চুরি, হ্যাঁ, অগ্নিযুগ, আর্লি 20th সেঞ্চুরি, তো সেটা অবধারিতভাবে তোমার কাজের সঙ্গে মিলে গেছে। তো তোমার বইয়ের মধ্যে পড়লে মনে হচ্ছে সেখানে কারো মধ্যে আমরা হয়তো একটু উল্লাসকর দত্তের ছায়া পাচ্ছি, কোথাও হয়তো মনে হচ্ছে বারিন ঘোষকে শোনা যাচ্ছে। তো এরা কি এসে গেছেন তোমার কাজের মধ্যে?
হ্যাঁ, আমি এই প্রসঙ্গে বলি, আমি খুব ফরচুনেট যে ডক্টর সরকার তার এত ব্যস্ত শিডিউলের মধ্যেও এনএবিসিতে আমাদের দেখা হয়েছিল। ওনাকে আমি কৃষ্ণ সিন্ধুকে তখন সবে বেরিয়েছে, ওনাকে আমি বইটি উপহার দিয়েছিলাম এবং উনি অনেকটাই পড়েছেন। অ্যাকচুয়ালি যখন আমরা লিখি ফিকশন, রাইট ফিকশন যখন আমরা লিখি, তখন তো আমাদের একটা গল্প দরকার হয় যে মহিলা প্রিজনারদের নিয়ে আমি আন্দামানে লিখবো, তাদের হ্যালো তাদের দুর্দশা নিয়ে লিখবো, তাদের উপর হওয়া টর্চার নিয়ে লিখবো, বাট আই শুড হ্যাভ আ স্ট্রং স্টোরি। যে গল্পটা না থাকলে তো মানুষ আটকে থাকবেন না, কারণ আমি তো ফিকশন লিখছি, আমি তো কোনো নন ফিকশন লিখছি না যে একটা এসে কাইন্ড অফ বুক। তো তখন আমার একটা স্ট্রং গল্প যখন দরকার হলো, তখন আমার মনে হলো যে ওয়াই নট আই ইনক্লুড দোজ মেন যারাও অনেকটাই বিস্তৃত, যে কয়েকজন অত্যন্ত মেধাবী প্রতিভাবান ছেলে আমাদের বাংলা থেকে গিয়েছিল আন্দামানে, উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, হেমচন্দ্র কানুনগো, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দুভূষণ রায়, তাদের শচীন্দ্রনাথ সান্যাল, অবিনাশ ভট্টাচার্য, যাদের অকথ্য অত্যাচারের শিকার হতে হয়েছিল সেলুলার জেলে, কিন্তু আনফর্চুনেটলি তারা কিন্তু স্বাধীনতার পরে সেই প্রাপ্য সম্মান যতটা পাওয়া উচিত ছিল সেটা কিন্তু তারা পাননি। তো আমি সেই জন্য আমার উপন্যাসে টাইম লাইনটা রাখলাম 1909 থেকে 1912, যে সময় একদিকে মেয়েরাও যেমন ডিপোর্টেড হচ্ছে, মেয়েদেরকেও ওখানে গ্রাম করতে নিয়ে যাওয়া হচ্ছে, নির্বাসন দেওয়া হচ্ছে, একই সময় আমাদের এটা একটা কাকতালীয় কোইন্সিডেন্স যে পাশেই আলিপুর জেল থেকে কয়েকটি বাচ্চা ছেলে ভোরবেলা 4টের সময় বেরোচ্ছে ডিসেম্বর মাসে ঠান্ডায়, তাদেরকে জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে আন্দামানে, এবং তারা কিন্তু প্রচণ্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কেউ শিবপুরের, কেউ প্রেসিডেন্সির, অত্যন্ত প্রত্যেকে ব্রাইট কেরিয়ার, তারা সব কিছু ছেড়ে আলিপুর বোমা মামলার দোষী সাব্যস্ত হয়ে তারা কিন্তু সেখানে যাচ্ছে। আদৌ ফিরতে পারবে কিনা, ফিরতে হয়তো পারবেই না, তার কারণ তার আগে যারা কালাপানি গেছিল কেউ ফেরেনি। তো সেই রকম সময় তারা যখন যাচ্ছে, তাদের এই ছেলেগুলোকে আমি যখন আবিষ্কার করি, অ্যাকচুয়ালি তারপর 2011 সালে আমি যখন ঘুরে চলে এলাম, তার 2-3 বছর পর আমি তখন চেন্নাইয়ে চাকরি করি। চেন্নাইয়ে আমি একটি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গেছি, সেখানে কথায় কথায় একজন প্রবাসী বাঙালি আমাকে বললেন যে তুমি কি জানো যে আমাদের, উনি ম্যাড্রাস হসপিটালেরই প্রফেসর, তো তুমি কি জানো আমাদের ম্যাড্রাস হসপিটালে দীর্ঘদিন উল্লাসকর দত্ত পাগল হয়ে বন্দী ছিলেন। তো আমার খুব আশ্চর্য লাগলো যে উল্লাসকর দত্তের নামটা তো মনে হচ্ছে শুনেছি, তারপর মনে পড়লো যে সেলুলার জেলে ওনার নাম দেখেছি, উনি ওখানে দীর্ঘদিন ছিলেন, এবং যতদূর মনে হচ্ছে হি ওয়াজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাহলে কি, হোয়াট প্রপেলড হিম, হোয়াট মেড হিম টু গো টু মেন্টাল অ্যাসাইলাম, সেইটা আমার কৌতূহলের শুরু। তারপর আমি জানতে পারি যে এই সবকটা ছেলে, এই ছোট ছোট প্রত্যেকটা ছেলে 20, 22, 23, 18, 17, তাদের একজন বাদে প্রত্যেকের অটোবায়োগ্রাফি তারা লিখেছিল। সেই প্রত্যেকটা অটোবায়োগ্রাফি আমি এসে জোগাড় করে পড়ি, এবং পড়ে মনে হয় যে এদেরকে যদি আমি নেক্সট জেনারেশনের সামনে আবার নতুনভাবে রিপ্রেজেন্ট না করতে পারি, এটা বাঙালি জাতির লজ্জা। এবার আপনারা বলবেন যে 12 জনের মধ্যে, থ্যাংক ইউ, 12 জনের মধ্যে 11 জনের অটোবায়োগ্রাফি ছিল, একটি ছেলে ছিল। উল্লাসকর দত্ত 2টি বই লিখেছে, হ্যাঁ, একটা ইংলিশ একটা বাংলা, 12 ইয়ার্স অফ মাই প্রেজেন্ট লাইফ, আর একটা হচ্ছে কারা কাহিনী। এবং উল্লাসকর দত্ত ইজ লাইক আ হিরো, মানে ওনার, আমি ওটা পরে আসছি, ওনার লাইফটা যে কোনো বলিউডের সিনেমাকে হার মানায়। সেটা আমি জানি না এখানে যারা চিত্রনাট্য লেখেন বা তুমি তোমার পরের বইতে, না আমি পরের বইতে লিখবো না যে বাঙালি যে কেন এখনো উল্লাসকর দত্তকে নিয়ে একটা বেশ ইলেকট্রিফাইং রোমান্টিক নভেল লেখেনি। একটা লোককে দিনে 4 ঘন্টা করে পেটানো হতো, এবং তাকে 4 ঘন্টা ধরে পিটিয়ে রোদ্দুরে কাপড় শুকোতে দেওয়ার মতো ফেলে দেওয়া হতো করে, রোজ লোকে মনে করতো মরে যাবে, ও কিন্তু মরতো না। হি ডিড নট ডাই। ওর প্রত্যেকটা দাঁত তুলে ফেলে দিয়েছিল, ওকে দিনে 4 বার করে মারতো, মেরে তারপর এভরি ডে দে ইউজ টু থিঙ্ক যে লোকটা আজকে মরে যাবে, ফিরে এসে মনে করতো কালকে মরে যাবে। উল্লাসকর দত্ত, who was sent to Germany to become an explosive expert, he belongs to very তার আগে যারা বোম বানাতো তারা এখনকার এই ক্যাডারদের মতো ঘরে তো না পেট্রোল বোম বানাতো। তো হি ওয়েন্ট টু জার্মানি টু বিকাম আ এক্সপ্লোসিভ এক্সপার্ট।
তো ওকে যখন পিটিয়ে পিটিয়ে মারতে পারলো না এবং ওকে একবার ছেড়ে দিয়ে আবার নিয়েছিল সেলুলার জেলে, মানুষটা পাগল হয়ে গেল। পাগল হয়ে গিয়ে হি ওয়াজ ইন লাভ উইথ বিপিন পালের মেয়ে। রাইট। বিপিন পালের মেয়ের সঙ্গে সেই মেয়ের বিয়ে হয়ে গেছিল। সেই মেয়ের ওর সঙ্গে উল্লাসকরের সঙ্গে বিয়ে দেয়নি, কারণ উল্লাসকর তখন সেলুলার জেলে। তখন বোধহয় মেয়েটির নাম ছিল লীলা। তখন লীলা বিবাহিত। লীলা বিবাহের পরে বিধবা হয়। উল্লাসকর দত্ত ওই হাড় ভাঙা দাঁত ভাঙা অবস্থায় দুবার সেলুলার জেলে ঢুকে বেরিয়ে মেন্টাল অ্যাসাইলাম থেকে বেরিয়ে he goes back to the woman he loves. And not only that, আমি এটা একটু এমফাসাইজ করি, লীলা একটা লেখো, একটা চিত্র এটা আছে তো হিয়ার ইন দিস নভেল। উল্লাস আর লীলা তখনকার দিনে তাদের যে প্রেম ছিল সেটা কাইন্ড অফ পার্টনারশিপ। বোথ ওয়ার ফ্রম ভেরি এনলাইটেন ফ্যামিলিজ। তারা রাষ্ট্র চিন্তা সমাজ চিন্তা করতে যখন উল্লাস আন্দামান চলে যাচ্ছে, লীলা বলল যে তুমি চলে যাচ্ছ, আমরা কিন্তু বিয়ে করব, উল্লাস স্বাধীন ভারতে আমরা বিয়ে করব। তো উল্লাস চলে গেল। উল্লাস সেখানে গিয়ে চিঠি লিখতো, চিঠিগুলো তার কাছেই রেখে দিত। লীলাও চিঠি লিখতো। লীলা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করলো, কিন্তু সামহাও পরিস্থিতির চাপে লীলাকে বিয়ে করতে হলো। এইবার যখন উল্লাস বেরোলো জেল থেকে, বেরিয়ে প্রথমে তো উনি মানে কিছুদিন উন্মাদ ছিলেন, আস্তে আস্তে সুস্থ হলেন। হয়ে যখন উনি জানতে পারলেন লীলা বিয়ে করেছে, সে রাগে মানে উন্মাদ হয়ে গেল। আবার উনি চলে গেলেন সোজা বম্বেতে। তখন লীলা বম্বেতে সেটেলড তার হাজব্যান্ডের সাথে। উনি সেলুলার জেলে বসে উল্লাসকর 300-র ওপর চিঠি লিখেছিলেন লীলাকে উদ্দেশ্য করে। সেই 300টা চিঠি লীলাকে ডেকে লীলার সামনে উনি পড়ালেন, পুড়িয়ে ফেরত চলে এলেন কলকাতায়। এরপরেও আরেকটা স্টোরি আছে, সেটা হচ্ছে এরপর লীলা বিধবা হন। নট অনলি দ্যাট, লীলার সারা শরীর প্যারালাইজড হয়ে যায়। লীলা পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং তার ছেলেমেয়েরা তাকে এসে আমাদের পিজি হসপিটালে ভর্তি করে দিয়ে চলে যায়। একদিন রাস্তায় হঠাৎ উল্লাসকরের সঙ্গে লীলার ভাইয়ের দেখা হয়েছে। তখন উল্লাসকর 65। বলছে যে দিদি তো, ওর ভাই বলছেন যে দিদি তো এখানে। বলছে যে তোমার দিদি এখানে, আমি তো জানি না যে ওর হাজবেন্ড মারা গেছে। 65 ইয়ার্সে উল্লাসকর লীলাকে বিয়ে করেন। লীলা তখন 61 ইয়ার্স। সেই পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে নিয়ে উনি সমস্ত কিছু ছেড়ে, উনি স্বাধীন ভারতের পেনশনও নেননি, দেশ ভাগ হয়ে গেছিল বলে সেই রাগে উনি কোনো রকম স্বাধীনতা সংগ্রামীদের পেনশন নেননি। উনি স্ত্রীকে নিয়ে চলে গেছিলেন আসামের শিলচরে। শিলচরের কিছু বৃদ্ধ মানুষের সঙ্গে আমি কথা বলেছি আমার উপন্যাসটা লেখার সময়, যারা এখন 85-90 বছর। তারা আমাকে বলেছিলেন যে আমরা দেখতাম প্রতিদিন উনি, তখন খুবই ছোট এরা যারা বলছেন, যে উল্লাসকর দত্ত উনি প্রতিদিন বউকে পাঁজাকোলা করে ছাদে নিয়ে যেতেন। ছাদে বিকেলটা আকাশ দেখাতেন, আবার পাঁজাকোলা করে নিচে নিয়ে আসতেন। দ্যাট ওয়াজ হিজ লাভ লাইফ। তো এটা মানে আনথিঙ্কেবল, মানে ভাবা যায় না। একদিন বাঙালি মানুষ ছিল একদম। নট অনলি লাভ, উনি পুরো ব্রিটিশ জাজকে সামনে বলছেন যে আপনার ভুঁড়ির মাপ কত, যে আপনি আমাদের জাজমেন্ট করতে এসছেন, যখন আলিপুর যখন মামলার শুনানি চলছে। আর এই যে সবকটি ছেলেরই অটোবায়োগ্রাফি আছে, একটি ছেলের কিন্তু অটোবায়োগ্রাফি নেই। তার কারণ সেই ছেলেটি সেখানে আত্মহত্যা করে। তার নাম ইন্দুভূষণ রায়। মাত্র 18 বছর বয়সে তার এমন একটি গাছের আঠা তাকে বের করতে পাঠানো হতো প্রতিদিন, তার সারা হাতে ঘা হয়ে গেছিল। সে প্রতিদিন বলতো যে আমাকে এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক, আমাকে অন্য কোনো কাজে অ্যালোকেট করা হোক আন্দামানে সেলুলার জেলে। ওর কথা শোনা হয়নি। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে সেলের মধ্যেই আত্মহত্যা করে। না, কারণ তখন মনে রাখবে যে তখন তোমার এই 1850-60s দ্য ব্রিটিশ হ্যাভ টেস্টেড সাকসেস উইথ টি। এবং তখন ব্রিটিশদের একটা চোখ ছিল অন রাবার। আর ওই ট্রপিক্যাল হিউমিড ক্লাইমেটে ওদের একটা ফোকাস ছিল যে যদি কোথাও একটা নেক্সট বাজিটা লেগে যায়, যে ব্রিটিশরা তখন 3 দিকে খুব ভাগ্যবান। একটা হচ্ছে সৌদি আরেবিয়ায় তেল পাওয়া গেছে, একটা হচ্ছে সৌদি আরেবিয়া তেল অনেক পরে পাওয়া গেছিল, 1930s 40s। ফার্স্ট টাইম অয়েল ওয়াজ ডিসকভার্ড ইন সাউদি অ্যারাউন্ড 1930s। তখন চা সুপার হিট হয়ে গেল। চায়নার থেকে 4টে চা পাতা এনে দার্জিলিং এ পুঁতে দিল, চা গুলোকে বেটে করে ছেটে গাছগুলো গজাতে শুরু করলো। সো cha was a super hit. It was like a Bollywood movie getting hit. It only happened in the 1850s, 1860s. আর তখন ওরা they were trying to speculate with rubber.
যে রাবার যদি লেগে যায়, অনেক বিচ্ছিরি বিচ্ছিরি বিষাক্ত বিষাক্ত গাছ ওরা পুষতো, and they used to think everything was rubber. So many people died out of that. আন্দামানে মহিলা প্রিজনাররা, তারপর সেই সময় বাংলার অগ্নিযুগ, আজকের দিকে জানি না আজকের বাংলার এখন কি যুগ চলছে আমি ঠিক শিওর নই, তবে অগ্নি তো নয় সম্পূর্ণ, অন্য কিছু একটা মেটেরিয়াল দিয়ে বলতে হবে সেটাকে। তো বাংলার সেই সময়কার অগ্নিযুগ, তো সেই সময়টা তুমি স্টাডি করলে, তো তোমার কি মনে হবে যে তোমার আরো এই সময়টাকে নিয়ে কাজ করতে ইচ্ছে হবে? আমার এই সময় নিয়ে আগেও কাজ রয়েছে। আমার এর আগে আরেকটি উপন্যাস রয়েছে যেটা হচ্ছে লেট 19th সেঞ্চুরিতে ইন্ডেঞ্জার্ড লেবার্স যারা ল্যাটিন আমেরিকায় গেছিল তাদের নিয়ে। বাট এই উপন্যাসটাতে আমি একটা রোমান্টিক, মানে এখানে রোম্যান্স আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, যুদ্ধ আছে, প্রতারণা আছে, ইন্দুভূষণ আছে, উল্লাসকর আছে, এবং সমসাময়িক সমস্ত ঘটনা, মানে 1911 যখন মোহনবাগান আইএফএ শিল্ড জিতছে সেই ঘটনা থেকে শুরু করে যখন কলকাতা থেকে দিল্লি যখন ট্রান্সফার হয়ে যাচ্ছে রাজধানী, সেগুলো আমি জুড়েছি। বিকজ আই এম রাইটিং আ ফিকশন, স্টিল সেখানে যত আমি রিয়েল ঘটনা লিঙ্ক করব আমার ফিকশনাল ক্যারেক্টারদের সঙ্গে। আমার এখানে যে মেইন প্রোটাগনিস্ট তার নাম নীলামণি। তো নীলামণি, সে তো নীলা যেমন সবার সয় না, তেমনি সেও সবার ভাগ্যে সয় না। সে যেখানেই যায় কোনো না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। তো শি ওয়াজ ওয়ান অফ দ্য উইমেন প্রিজনার্স যাকে জোর করে সে আন্দামানে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেখানে গেছে একটা উদ্দেশ্য নিয়ে, তার পুরনো ভালোবাসাকে খুঁজতে। তো সেইটা নিয়েই আমি একটা খুব টান উপন্যাসটা লিখেছি। আর এর পরের ভাগটায় আমার ইচ্ছা আছে উল্লাসকরের পরবর্তী যে প্রেম জীবনটা সেটা নিয়ে লিখতে। দেখো, এটা যে একটা সভ্যতা বা একটা দেশ অন্য আর একটা দেশ বা সভ্যতাকে সবসময় ঢিল ছুঁড়বে, গালিগালাজ করবে, সেটা আইডিয়া নয়। কিন্তু আইডিয়া হলো যে পারহ্যাপস নট ইন দ্য সেম নিউমেরিক্যাল স্কেল, কিন্তু আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তীকালে যেটাকে বলে হলোকস্ট লিটারেচার, এখন there is lot more to Holocaust literature than Anne Frank's diary বা তুমি Schindler's List. There is a lot more to Holocaust literature studies, মানে সেই জিনিসটাকে আমরা দেখবো কিনা। তো তোমরা যারা এই নিয়ে লিখছো এবং তোমরা যারা ইতিহাস নিয়ে একটা কৌতূহল প্রকাশ করছো, কারণ বাংলা সাহিত্যে, আমাকে মার্জনা করো, বাংলা সাহিত্যে একটা টক্সিক লেভেল অফ প্রেম, ভালোবাসা, বিরহ, বিরক্তি, গালিগালাজ, আমাশা, মানে গর্ববোধ, এই জিনিসগুলো একেবারে টক্সিক লেভেলে আছে। বাঙালি প্রেম করতে করতে যে কি অবস্থা করেছে বোঝা যাচ্ছে না। মানে আধুনিক কবিতা, অত্যাধুনিক কবিতা, আরো আধুনিক কবিতা, রবীন্দ্রনাথ, ছন্দ, অপছন্দ, সমস্ত কিছু নিয়ে। কিন্তু অ্যাট প্রেজেন্ট বাঙালির যদি একটা অ্যালার্জি থাকে সেটা হচ্ছে ইতিহাস। যে সমকালীন এখনো অব্দি বাঙালি এখনো সিন্দুর নিয়ে বোধহয় 5টা বই লেখা হয়নি এখনো। ভয় পাচ্ছে, জানি না, ভয় পাচ্ছে, লিখলে বকবে, কান মুলে দেবে, কি বলবে বুঝতে পারছে না, এরকম একটা ভাব। তো বাঙালি, আমার মাঝে মধ্যে মনে হয় বাঙালি ইতিহাসকে ভয় করে। ওই এক সুনীল বাবুর প্রথম আলো, ওটাই প্রায় শেষ আলো হয়ে থেকে যেত, যদি না তোমাদের জেনারেশনটা একটু সাহস দেখাতে। তো তোমরা কি এই ইতিহাস চর্চা করতে করতে এই সময়টার মধ্যে একটু ঢুকবে, এখনকার সময়টার মধ্যে লিখবে? ডেফিনেটলি। আমার তো মনে হয় শিকড়টাকে যদি আমরা না জানি, যদি রুটটাকে, যে জাতি তার রুটকে ভুলে যায় সেই জাতি কখনো সামনে এগোতে পারে না। অ্যালেক্স হেলির কথা বলছো, দ্যাট ইজ দ্য কোট আই শুড হ্যাভ মেনশন, যে জাতি নিজের রুটকে ভুলে যায় সেই জাতি তো কখনো এগোতে পারে না। যে কারণে কবেই তো নীরজ চৌধুরী লিখে গেছেন যে আত্মঘাতী বাঙালি এমন একটি জাতি, সে নিজেই নিজেকে শেষ করে না। কিন্তু বইটা খুব অদ্ভুত, কারণ ওই বইটাতে প্রথম 5 পাতার পরে আর নীরদবাবু কোথাও জাস্টিফাই করেননি কেন তিনি বাঙালিকে আত্মঘাতী বলছেন। তিনি বাঙালির প্রেম, ভালোবাসা, বিরহ, বিয়ে করা, খাওয়া দাওয়া, মানে নীরদবাবু হচ্ছেন আদর্শ বাঙালি। একটা হেডলাইন দিয়ে শুরু করতেন, তারপর আর সাবস্ট্যান্সিয়েট করতেন। হ্যাঁ, ওটাকে আমি বলি লিটারেচারের আইটেম নাম্বার আর কি। প্রথম 3-4 মিনিটে টিটিলেশনটা হয়ে গেলে আর সাবস্টেন্সটা পাওয়া যায় না। নীরদবাবু মানুষটা ভালো ছিলেন, কিন্তু ভেরি হেডলাইন সেন্ট্রিক কথাবার্তা বলতেন আর কি। তারপরে আমি বইটাকে প্রথমে ভাবলাম অনেকদিন বাংলা বই পড়িনি, হয়তো বুঝতে পারছি না কি লিখেছে। আমি 2বার পড়েছি বইটা, এখনো আমার মগজটা এমনি একটু ডাল। তারপরে আমি বুঝতে পারিনি কেন কি লিখছে বোঝা যাচ্ছে না।
and I get very annoyed যখন ওই নীরদ বাবুর ওই বইটাকে রেফারেন্স বলে বলা হয় বাঙালি আত্মঘাতী বলে। বাঙালি যে আত্মঘাতী তার প্রচুর পরিমাণ আমরা দিয়েছি এবং রোজগার বেচিতে দিয়ে যাচ্ছি। তো আমাদের কি কি দায় পড়েছে একটা 1950-এর 60-এর বইকে রেফার করতে এখন? দ্যাটস এ ডিফারেন্স ম্যাটার। কিন্তু হাউ ডু ইউ সি যে তুমি তো ইউ আর এ প্রফেশনাল, তুমি কাজ করছো, কাজের মধ্যে হাউ ইজি অর হাউ ডিফিকাল্ট ইট ইজ যে তুমি এখন এই যে কন্টেম্পোরারি ইতিহাস নিয়ে নাড়াচাড়া করছো, তার উপরে ভিত্তি করে বই করছো। তোমাকে দেখে হয়তো এই বদবুদ্ধিটা এখন অল্প বয়সী কারো মাথায় এলেও আসতে পারে। তো হোয়াট ইজ ইউর অ্যাডভাইস টু দেম? আমার মনে হয় আমরা এখানেই হয়তো আজকের আলোচনাটা শেষ করব। যে এই যে জনরা এখন একটা, কারণ মাঝে মধ্যে ইন্টেলেকচুয়াল আলোচনায় জনরা কথাটা না বললে লোকের মনে শান্তি হয় না আর কি। তো এই যে একটা জনরা এই কাজটার, হ্যাঁ, কারণ আমরা এবং ফ্রেঞ্চ এই দুটোই খুব আত্মনিমগ্ন জাতি আর কি। তো এই যে জনরার যে কাজকর্মটা হচ্ছে, সো will you see যে আমাদের ছেলেমেয়েরা ইনি আরো বেশি কাজ করছে? না, আমার মনে হয় যে আমি যে এখন আই এম কারেন্টলি রাইটিং দ্য সেকেন্ড পার্ট অফ কৃষ্ণ সুন্দরকে, অলসো আই এম রাইটিং দ্য সেকেন্ড পার্ট অফ নারাজ। আমার মনে হয় যে ডাইভার্জ করবে সেটা আন্দামানের আশেপাশে না, সেটা বলছি না। কিন্তু আমার মনে হয় যে আমাদের বাঙালির একটা বড় পিছিয়ে পড়ার কারণ হচ্ছে আমরা শারীরিক এক্সারসাইজ বা শরীর চর্চাটাকে প্রচণ্ডভাবে নেগলেক্ট করেছি অনেকগুলো দশক ধরে, যেটা প্রবাবলি রিয়েলাইজ করেছিলেন সরলা দেবী চৌধুরী। যে কারণে উনি মানে রবীন্দ্রনাথের দিদির মেয়ে, যিনি লাঠি খেলা এগুলো প্রচলন করেছিলেন, সেখান থেকে বাঙালি যে যুদ্ধ করতে ভুলে গেছে। অথচ এরকম তো ছিল না আগে, কিন্তু আমরা অনেক বীর বাঙালি রাজা, প্রতাপাদিত্য ছিলেন, অনেক বীর রাজা আছে মধ্যযুগে, প্রাচীন যুগে, কিন্তু সামহাও সেটা গত কয়েক শতকে বাঙালি কিন্তু ভুলে গেছে যে বাঙালিরও মেরুদণ্ড আছে, বাঙালির মধ্যে সাহস আছে। তো যারা তাদেরই মধ্যে আলোকবর্তিকার মতো জল করছেন, সেটা সমাজ সংস্কারে বিদ্যাসাগর হতে পারেন, দ্বারকানাথ হতে পারেন, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় হতে পারেন, রামমোহন হতে পারেন, তেমনি সশস্ত্র বিপ্লবী উল্লাসকর, বারিন ঘোষ, হেমচন্দ্র কানুনগো হতে পারেন। সেটা যদি আমরা বারবার করে না বলি, বারবার করে বলা দরকার, সেটা যদি না করি তাহলে তো আমাদের ফিউচার জেনারেশন জানতেও পারবে না, তারা অ্যাওয়্যারও হবে না। আর আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি মাস লিটারেচার, পপুলার লিটারেচারকে রিপ্রেজেন্ট করি, আমি অনেক প্রত্যন্ত জেলায় বইমেলা উদ্বোধনে যাই, অনেক প্রত্যন্ত গ্রামে যাই, এবং আমার পেশাগত কারণে আমার একটা অন্যরকম ভারতবর্ষকে দেখার সুযোগ হয় প্রশাসনিক কাজে থাকার ফলে। যে ভারতবর্ষে হয়তো আমরা এই যে লাইটের তলায় বসে কথা বলছি সেটা এখনো বিলাসিতা, সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা যদি নিজেদের শিকড়টার কথা বারবার না বলি, তাহলে কিন্তু বাঙালি যত দিন যাবে ছিবড়ে হতে থাকবে, শিকড়টা নড়বড়ে হতে থাকবে। আমাদের অপটিমিজম চাই, আমাদের অপটিমিস্ট হতেই হবে, আর কলকাতার বাইরে বেরোতেই হবে, কারণ মধ্য কলকাতায় দাঁড়িয়ে বাংলায় দুটো সেন্টেন্স বললে লোকে মনে করে কি একটা বিদেশি ভাষা বলছে, তারা মোটামুটি বুঝতে পারে না। এখন অনুবাদ করতে হয়, বাংলায় কথা বললে দেখলাম মোবাইলটা এগিয়ে দিল, গুগলে ইংরেজিটা চলে এলো। তো এনিওয়ে, আশা করি অলওয়েজ লিভ ইন হোপ, আর মধ্যে মধ্যে সবসময় মনে হবে ইট ক্যান নেভার গেট ওয়ার্স দ্যান দিস। হ্যাঁ, বাট আমার মনে হয় জোকস অ্যাপার্ট, তোমরা যে কাজটা করেছো এবং আজকে যে তোমার সঙ্গে যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে বললাম, যে তোমার আরো কাজ হোক, এবং তোমার কাজের মধ্যে দিয়ে তুমি যে এত রকম নিজের অকুপেশন, নিজের প্রফেশনাল জীবনের মধ্যে দিয়েও তুমি আমাদের নিয়ে যাচ্ছ থ্রু আ জার্নি অফ হিস্ট্রি, যার মধ্যে তোমার এমপ্যাথি আছে, যার মধ্যে তোমার হিউম্যান এলিমেন্টস গুলো আছে, ইন্সপিরেশন। হ্যাঁ, সো অ্যাজ এ রিডার তোমাকে বলবো থ্যাংক ইউ, কন্টিনিউ দ্য গুড ওয়ার্ক। আর আপনারা যারা কিছুক্ষণ বসে আমাদের এই কথাবার্তাগুলো শুনলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ এই মালবিকা কলকাতা লিটারেরি ফেস্টিভ্যাল করবে বলে ঠান্ডাটা এমনি কমে গেছে আর কি, মালবিকার কথাটা মাথায় রেখে। সো ইটস এ ভেরি ইউজার ফ্রেন্ডলি ক্লাইমেট রাইট নাও। আর আবার বলবো, আপনারা সবাই দেবারতীদের মতো যারা তরুণ প্রজন্ম, এমন সুন্দর এবং এমন একটা শুধু হালকা কাজ তারা করছেন না, তারা একটা গাম্ভীর্য আছে কাজের মধ্যে একটা ঐতিহাসিক প্রসঙ্গ আছে, ওদের সঙ্গে থাকুন, এবং আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে এনকারেজমেন্ট এদের দরকার। নমস্কার।
অনেক ধন্যবাদ সবাইকে শোনার জন্য। আর আমিও শেষে একটা কথাই বলবো, ডক্টর সরকারকে আবারও থ্যাংক ইউ জানিয়ে, যে আমরা ইংলিশ তো পড়তেই হবে, এখন গ্লোবালাইজেশনের যুগে ইংলিশ ইজ দ্য গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু নিজের মাকে না ভালোবাসলে, নিজের মাকে না জানলে অন্যের মাকে কিন্তু ভালোবাসা যায় না। আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম, বাড়ির যারা ছোট সদস্য আছে তাকে বাংলাটা পড়ান, সে ইংলিশ মিডিয়ামে পড়ুক, অসুবিধা নেই, কিন্তু বাংলার প্রতি ভালোবাসাটা জাগান। আমাদের বাংলা ভাষা এত প্রসপারাস, সুকুমার রায়, লীলা মজুমদার, উপেন্দ্র কিশোরের মতো শিশু সাহিত্যিক রয়েছেন, একমাত্র সাহিত্যের নোবেল এসছে ভারতবর্ষে বাংলা ভাষায়। এবারে তুই চট করে একটা অডিও ভার্সন ব্যবহার করো, নাহলে আমার মতো অলস লোকেরা অতক্ষণ পড়তে চাই। বাংলা ভাষায় প্লিজ, বাংলা ভাষাকে ভুলতে দেবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।